আসসালামু আলাইকুম। ঈদের ছুটির আনন্দ যখন চারদিকে, তখন সেই আনন্দের রেশ ধরেই আমরা বেরিয়ে পড়েছিলাম শেরপুরের নালিতাবাড়ির উদ্দেশ্যে। শহর থেকে বের হতেই খোলা আকাশের নিচে যেন এক অন্যরকম স্বাধীনতা অনুভব করছিলাম। আজকের এই দিনটি কোনো সাধারণ ভ্রমণের দিন নয়, আমাদের পরিকল্পনা বড়। তিনটি ভিন্ন গন্তব্য। প্রথমে যাব রাবার ড্যাম, তারপর পাহাড়ের কোল ঘেঁষা মধুটিলা ইকো পার্ক, আর শেষে নাকুগাঁও স্থলবন্দর। রাস্তা দিয়ে যাওয়ার সময় যে গ্রামগুলো পার হলাম, সেখান থেকে এই অঞ্চলের মাটির গন্ধ পাওয়া যায়। নালিতাবাড়ি সীমান্ত এলাকা হওয়ার কারণে এখানকার ভৌগোলিক বৈচিত্র্য এক অদ্ভুত মুগ্ধতা ছড়ায়। আপনারা যারা আমার এই ব্লগটি দেখছেন, তারা হয়তো ভাবছেন কেন এই গন্তব্যগুলো বেছে নিলাম। আসলে প্রকৃতি আর মানুষের লড়াইয়ের এক অদ্ভুত গল্প লুকিয়ে আছে এই এলাকাটিতে। আজকে আমরা শুধু ঘুরতে আসিনি, বরং আপনাদের দেখাবো এমন কিছু দৃশ্য যা হয়তো খবরের কাগজে মাঝে মধ্যে শিরোনাম হয়, কিন্তু সামনাসামনি দেখলে হৃদস্পন্দন বেড়ে যায়। আমার সাথে পুরোটা সময় থাকুন, কারণ হাতির পালের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আর স্থলবন্দরের কর্মব্যস্ততা সব মিলিয়ে আজকের ভিডিওটি বেশ দীর্ঘ এবং তথ্যবহুল হতে যাচ্ছে। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন রাবার ড্যামের ভিডিও ক্লিপ। ড্যামের কাছে গিয়ে দেখলাম রাবার ব্যাগগুলো এখন নামিয়ে নেওয়া হয়েছে। অনেকেই জানেন এই ড্যামটি নালিতাবাড়ির কৃষি অর্থনীতির জন্য কতটা অপরিহার্য। বর্ষাকালে যখন পানি উপচে পড়ে, তখন এই ড্যামটি বিশাল এক জলাধার হয়ে ওঠে, যা পুরো এলাকার হাজার হাজার একর ফসলি জমিতে সেচের যোগান দেয়। ড্যামের চারপাশের এই খোলামেলা জায়গাটি কিন্তু দারুণ এক পিকনিক স্পট। যদিও আমরা ভরা যৌবনের জলধারাটি মিস করেছি, কিন্তু এই শান্ত পরিবেশ আর নদীর স্বাভাবিক গতির শব্দ যেন আমাদের ভ্রমণের এক দারুণ সূচনা করে দিল। এখন আমরা আছি মধুটিলা ইকো পার্কে। তবে এখানে ঢোকার পরপরই আমাদের পরিবেশটা একদম বদলে গেল। চারদিকে এক ধরনের টান টান উত্তেজনা। শুনলাম পাশের পাহাড় থেকে এক বিশাল হাতির পাল নেমে এসেছে। একটু দূর থেকে টেলিস্কোপ বা জুম লেন্সে আমরা যখন দেখলাম, বিশ্বাসই হচ্ছিল না। প্রায় 70 থেকে 80টি বন্য হাতির এক বিশাল পাল। ভারতের মেঘালয় পাহাড় থেকে এই হাতিগুলো প্রতি বছর এই সময়ে পাহাড় বেয়ে নিচে নেমে আসে। অনেকে জানতে চান কেন এরা বারবার লোকালয়ে চলে আসে। স্থানীয়রা বলেছেন, পাহাড়ে এখন খাবারের প্রচণ্ড সংকট। বনের ভেতরে হাতির যে প্রাকৃতিক করিডোর বা চলাচল পথ ছিল, সেখানে মানুষ বসতি গড়ে তুলেছে। ফলে হাতি তাদের চিরাচরিত পথ খুঁজে না পেয়ে লোকালয়ে চলে আসে। কিন্তু তাদের এই আশা মানেই স্থানীয়দের জন্য এক বড় দুঃস্বপ্ন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ছিল, আপনারা যদি খেয়াল করেন, গত কয়েকদিন ধরে এখানকার মানুষের চোখে ঘুম নেই। শুধু ফসল নষ্ট নয়, খড়ের দেওয়াল গুঁড়িয়ে দেওয়া তাদের অভ্যেস। স্থানীয়রা কি করে? তাদের বাঁচার উপায় হলো আগুন। আপনারা ভিডিওতে দেখেছেন মশাল হাতে সবাই পাহারা দিচ্ছে, অথবা আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছে। এছাড়া পটকা ফোটানো, টিনের চালের লাঠির বাড়ি দেওয়া, এমনকি বড় সাইরেন বাজানো হয়। কিন্তু হাতিগুলো এখন এসব শব্দে অভ্যস্ত হয়ে গেছে। মাঝে মাঝে আগুন দেখে তারা পিছু হটে, কিন্তু ক্ষুধা তাদের আবারও ফিরিয়ে আনে। এটা যেন এক অসম যুদ্ধ। বন বিভাগ থেকে এখন সোলার ফেন্সিংয়ের কথা বলা হচ্ছে, কিন্তু এই পাহাড়ি এলাকায় তা কতটুকু কার্যকর সেটা বড় প্রশ্ন। হাতির এই বিশাল পালের গর্জন আর তাদের বিচরণ দেখাটা আমার জীবনের সবচেয়ে ভীতিজনক অথচ রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই মধুটিলা এলাকায় যখন তারা আসে, তখন তারা শুধু খাবারের লোভে আসে না, তারা তাদের পূর্বপুরুষের চেনা পথেই ফিরে আসে। মানুষের বসতি বাড়ার কারণে তাদের সেই চেনা পথগুলো এখন বাধাগ্রস্ত। এই বিষয়টি নিয়ে ভাবলে অবাক হতে হয়। হাতিরা কি আমাদের পথ রুদ্ধ করে রেখেছে, নাকি আমরা তাদের হাজার বছরের পুরনো চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছি? এই লড়াইটা কেবল মানুষের সাথে বন্য প্রাণীর নয়, এটা বর্তমান পরিস্থিতির সাথে অতীতের এক অসম সংগ্রামের গল্প। চলুন শুনে আসি স্থানীয় একজন বাসিন্দার বক্তব্য।
তিনি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে। আপনি কি এই এলাকার? এভাবে কি হাতি সবসময়ই আসে? কোথা থেকে আসে? ইন্ডিয়া থেকে। সর্বনাশ, মানুষ কি মারছে এমন কোনো ঘটনা ঘটছে? বহুত মানুষ আছে। ইন্নালিল্লাহ। কি দিয়া, মানে দাঁত দিয়া? রাত দিয়া ভাড়া দিয়া মাইরা মাইরা আল্লাহ, মানুষের ঘর বাড়ি ভাঙে না? ঘর বাড়ি ভাঙে, কাঠে খায়। ইন্নালিল্লাহ। এই হাতির আক্রমণ ফিরানোর উপায় নাই? হাতে এখনো যে আগুন দিয়ে মারে। আগুন দিয়ে ভয় দেখায় না, ফিরায়? আমরা অলরেডি দেখেছি যে আগুন চালানো ছিল অনেক। এই যে এখানে বিশাল বড়, এখানে না হলেও 80টা হাতি মেঘালয় থেকে নেমে এসেছে। শুধু তাই নাই, যে এখানে বিশাল বড় দাঁতলা হাতি আছে। এমন দৃশ্য আমি সত্যি জীবনে দেখি নাই, সরাসরি বন্য হাতির পাল এই প্রথম দেখলাম। ইকো পার্কের ঠিক বাহিরের সাইডে, ভেতরে ঢোকা তো একদমই নিষেধ দিয়ে দিয়েছে। জি, বাচ্চা সহ চলে আসছে। বাচ্চা সহ চলে আসছে, বাচ্চা আনা যাবে না। হ্যাঁ, ওরা পরে যাবে কখন? হাতি দেখার জন্য উৎসুক জনতার ভিড়। আমার হাতি কিন্তু একদম লোকালয়ে চলে আসছে। মধুটিলার এই পাহাড়ি বনাঞ্চলে আমরা এখন প্রচুর ইউক্যালিপটাস আর অ্যাকাশিয়া গাছ দেখতে পাই, যা হাতির প্রাকৃতিক খাবার নয়। বনের প্রাকৃতিক গঠন পাল্টে যাওয়ার কারণে হাতির পছন্দের সেই বাঁশঝাড় বা কচি ঘাস এখন আর আগের মতো নেই। ফলে তারা খাবারের সন্ধানে বনের সীমানা পেরিয়ে নিচে নেমে আসতে বাধ্য হচ্ছে। এই বাস্তু সংস্থানের পরিবর্তন যে কতটা মারাত্মক তা না দেখলে বিশ্বাস করা যায় না। হাতিরা যখন ফসলের ক্ষেতে হানা দেয় তখন আমরা তাদের শত্রু হিসেবে দেখি, কিন্তু বনের ভেতরে কি আমরা তাদের জন্য পর্যাপ্ত খাবার নিশ্চিত করতে পেরেছি? এই প্রশ্নটি কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে। দিনের আলোতে হাতিগুলো যখন জুম করে দেখি তখন এক ধরনের সৌন্দর্য কাজ করে, কিন্তু রাত 12টার পর এই একই এলাকা যখন রূপ বদলে ফেলে, চারদিকে অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিরে যখন ভেসে আসে হাতির পায়ের গর্জনের শব্দ কিংবা বিশাল পালের নিঃশ্বাস ফেলার আওয়াজ, তখন হৃৎপিণ্ড যেন থমকে যায়। গ্রামবাসী যখন মশাল চালায়, সেই আগুনের শিখায় হাতির ছোট ছোট চোখগুলো যখন চিকচিক করে ওঠে, সেই মুহূর্তটার কোনো শব্দ বা চিত্র দিয়ে বর্ণনা দেওয়া সম্ভব নয়। সেই রাতগুলোতে স্থানীয়দের প্রতিটি সেকেন্ড কাটে এক অনিশ্চয়তার দোলাচলে। আগামী সকালটা কি তাদের ভিটেমাটি আর অক্ষত থাকবে? আপনারা কি জানেন, এই মুহূর্তে আমরা যেখানে অতিক্রম করছি এখানে প্রশাসন থেকে সব ধরনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কারণ হাতির এই বিশাল পালটি এখন আমাদের খুব কাছে। এই বিশাল বন্য প্রাণীদের মেজাজ কখন কেমন হয় তা আগে থেকে আঁচ করা অসম্ভব। তাই নিরাপত্তার খাতিরে সাধারণের জন্য এই পথ এখন পুরোপুরি বন্ধ। কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। একদিকে মধুটিলার এই অসামান্য দৃশ্যপট, অন্যদিকে আমাদের লক্ষ্য নাকুগাঁও স্থলবন্দর এবং দিন শেষে অনেক পথ পাড়ি দিয়ে বাড়ি ফেরা। তাই প্রাণের ঝুঁকি আর সাহসের এক অদ্ভুত মিশ্রণ নিয়ে স্থানীয় অভিজ্ঞ মানুষের অনুমতি সাপেক্ষে এবং কঠোর সতর্কতার সাথে আমরা সিদ্ধান্ত নিলাম এই এলাকাটি অতিক্রম করার। আপনারা এতক্ষণ যা দেখেছেন তা কেবল কোনো দৃশ্য নয়, এটি প্রকৃতির সাথে মানুষের এক চরম বাস্তবতার মুখোমুখি হওয়ার মুহূর্ত। দেখুন কতটা কাছে। হাতির পালের প্রতিটি পদক্ষেপের আওয়াজ এই নীরবতাকে যেন চিরে দিচ্ছে। এত কাছ থেকে এদের দেখে শরীর হিম হয়ে আসাটাই স্বাভাবিক। আমরা অতি সাবধানে হাতির চোখের দিকে না তাকিয়ে, তাদের অভয়ারণ্যে কোনো প্রকার বিরক্ত না করে খুব ধীরে ধীরে অতিক্রম করেছি, কারণ এই মুহূর্তে আমাদের অস্তিত্বের চেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের শান্ত রাখা। এমন রোমাঞ্চকর এবং একই সাথে ভীতিজনক অভিজ্ঞতা আমার ভ্রমণের ইতিহাসে আর কখনো হয়েছে কিনা আমার মনে পড়ছে না। আপনারা ভিডিওর প্রতিটি ফ্রেম লক্ষ্য করুন। প্রকৃতির এক আদিম শক্তিকে খুব কাছ থেকে অনুভব করার চেষ্টা করুন আমার সাথে।
হাতির সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার পর আমরা চলে এসেছি নাকুগাঁও স্থলবন্দরে। মধুটিলা থেকে এটি খুব বেশি দূরে নয়। এই বন্দরটি নালিতাবাড়ির উন্নয়নের লাইফলাইন। রোদের প্রচণ্ড উত্তাপে আমরা নেমেই প্রথম 7 আপ খেয়ে নিলাম, কারণ গরমে জান বের হয়ে যাওয়ার অবস্থা ছিল। এই বন্দরটি চালুর পর থেকে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পুরোপুরি বদলে গেছে। আগে যে মানুষগুলো কাজের জন্য শহরে ছুটত, এখন তারা নিজেদের এলাকাতেই কর্মসংস্থান পেয়েছে। আমরা কথা বলেছিলাম কয়েকজন ব্যবসায়ীর সাথে। তারা জানালেন ভারতের সাথে বাণিজ্যের এই পথটি এখন অনেক সহজ হয়েছে। আমদানি রপ্তানি বাড়ায় স্থানীয় বাজারে পণ্যের দামও স্থিতিশীল থাকে। কাস্টমস থেকে শুরু করে বন্দরের লোডিং পয়েন্ট সবখানে এক ধরনের প্রাণচাঞ্চল্য। এই স্থলবন্দরটি কেবল ব্যবসার জায়গা নয়, বরং দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়নেরও একটি মাধ্যম। সীমান্তের এই ভৌগোলিক অবস্থানটি বুঝতে হলে একবার নাকুগাঁও না এলে আপনি বুঝতে পারবেন না। এখানে দাঁড়িয়ে থাকাকালীন সময়ে আমাদের সামনে দিয়ে বারবার ভারত থেকে আসা ট্রাকগুলো চলে যাচ্ছিল। এর প্রতিটি ট্রাকে ছিল এক একটি গল্পের সংমিশ্রণ। কেউ হয়তো ভারতের মেঘালয় থেকে পাথর নিয়ে আসছে আমাদের দেশের অবকাঠামো তৈরির জন্য, আবার কেউ হয়তো এখান থেকে পণ্য নিয়ে সীমান্তের ওপারে যাচ্ছে। এই যে আদান প্রদান, এটাই তো একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আমি যখন এখানকার শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তখন তাদের চোখে মুখে ক্লান্তির চেয়েও বড় এক ধরনের তৃপ্তি দেখলাম। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর তারা দিন শেষে যে পারিশ্রমিক পায়, তা দিয়ে তাদের পরিবারের মুখে হাসি ফোটে। শুধু ব্যবসা নয়, এই স্থলবন্দরটি স্থানীয়দের কাছে একটি ভরসার জায়গা। একটু লক্ষ্য করলে দেখবেন সীমান্তের এই গেটগুলোর পাশে দুদেশের মানুষের মাঝেও এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়। এখানে শুধু কাঁচামাল আমদানি রপ্তানি হয় না, এখানে তৈরি হয় আস্থার সম্পর্ক। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি পাহাড়ের কোল ঘেঁষা হওয়ায় বন্দরের পরিবেশটিও বেশ অন্যরকম। একদিকে মেঘালয়ের উঁচু পাহাড়ের ছায়া, আর অন্যদিকে আমাদের দেশের সমতল ভূমি। এই দুয়ের মিলনস্থলে দাঁড়িয়ে আপনি যখন শ্বাস নেবেন, তখন বুঝতে পারবেন কেন এই জায়গাটি পর্যটকদের জন্য কেবল একটি বন্দর নয়, বরং নতুন এক আবিষ্কার। আপনারা যারা ভ্রমণ পিপাসু, তারা হয়তো পাহাড় বা ঝর্ণা দেখতে অভ্যস্ত, কিন্তু সীমান্তের এই শান্ত অথচ শক্তিশালী রূপটি আপনাদের চিন্তার জগৎকে একটু অন্যভাবে নাড়া দেবে। এখানে দাঁড়ালে মনে হয় একটি কাল্পনিক রেখা কিভাবে দুই দেশের ভূখণ্ডকে আলাদা করে রেখেছে, অথচ মানুষের বেঁচে থাকার লড়াই আর উন্নয়নের জায়গা দুই প্রান্তেই সমানভাবে ঘুরছে। এটি শুধু পাথর বা কয়লার লেনদেনের জায়গা নয়, এটি আমাদের দেশীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। পাশে তাকিয়ে দেখুন, মেঘালয় পাহাড়ের সেই উঁচু চূড়াগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। একদিকে গহীন অরণ্য, আর অন্যদিকে প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাওয়া একটি বন্দর। এই দুইয়ের বৈপরীত্যই এই জায়গাটিকে অনন্য করে তুলেছে। আপনি যখন এই বন্দর থেকে ফিরে যাওয়ার জন্য রওনা হবেন, আপনার মনের কোণে জমা হবে অসংখ্য স্মৃতির ছোট ছোট টুকরো। একদিকে আপনার চোখে ভাসবে হাতির পালের সেই রোমাঞ্চকর দৃশ্য, আর অন্যদিকে এই বন্দরের ব্যস্ততা। সব মিলিয়ে আপনার নালিতাবাড়ি ভ্রমণটি হবে এক চিরস্মরণীয় অভিজ্ঞতা। আমরা যখন ক্লান্ত শরীরে বাড়ি ফেরার জন্য গাড়ি স্টার্ট দিলাম, তখন পুরো আকাশ জুড়ে সূর্যাস্তের লাল আভা। সেই আলোয় নালিতাবাড়ির এই শান্ত রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের আজকের এই উত্তেজনার পর একটু প্রশান্তি উপহার দিচ্ছে। আমরা অনেক পথ পাড়ি দিয়েছিলাম, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম, আর এখন সময় হয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। ঈদের চতুর্থ দিনটা যে এত ঘটনাবহুল হবে তা ভাবিনি। রাবার ড্যামের শান্ত প্রকৃতি, মধুটিলার সেই রোমাঞ্চকর হাতির পাল, আর শেষে নাকুগাঁও বন্দরের ব্যস্ততা, সব মিলিয়ে এক দারুণ দিন কাটলো। নালিতাবাড়ি ভ্রমণের গল্প আজ এখানেই শেষ করছি। যাওয়ার আগে শুধু বলবো, প্রকৃতি আর বন্য প্রাণীকে সম্মান করুন, আর স্থানীয় মানুষের কষ্টের দিকগুলোও মাথায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।